নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো গতকাল আমেরিকান মার্কেট খুব একটা ভালো পারফরমেন্স দেখায়নি এবং অনেকটা সময়ই দেখতে পাচ্ছেন এই নিচের দিকে পড়া ছিল। এক সময় যদি দেখেন এই টপ লেভেল থেকে মোটামুটি প্রায় 1.86% এই ডাউ জোন্স পড়ে গিয়েছিল। এবং যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, এখানে যদি দেখেন মোটামুটি একসময় টপ লেভেল থেকে প্রায় 1200-1300 পয়েন্টের কাছাকাছি পতন দেখা যাচ্ছিল। পার্সেন্টেজ হিসেবে দেখতে পাচ্ছেন প্রায় 5.5%-এর কাছাকাছি পতন ছিল। তো এই হিসেবে মনে করা হচ্ছিল আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে ওপেনিংটা সেটাও খুব খারাপ হতে পারে, কিন্তু আজকের দিনে সেরকম সিনারিও দেখতে পাওয়া যায়নি। যদি এই আজকের দিনে দেখেন নিফটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবুজেই ওপেন হয়েছে এবং যেখানে ওপেন হয়েছে সেখান থেকে যদি দেখেন মোটামুটি এক সময় প্রায় 0.69%-এর কাছাকাছি বেড়েও গিয়েছিল এবং দেখতে পাচ্ছেন দিনের বেশিরভাগ সময়টায় এই 3:05 পর্যন্ত সবুজেই ট্রেড করছিল এবং এই শেষ 25 মিনিটে সামান্য কিছুটা পতন আসে, এই 20 পয়েন্টের কাছাকাছি পতন এসেছিল এবং এই শেষ কিছু মুহূর্তেই দেখতে পাচ্ছেন এই যে নিফটি এটা লালে চলে যায়। অর্থাৎ এই আমেরিকান মার্কেটের যে পারফরমেন্স সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের উপরে পড়েনি। তো এর পেছনে মূল কারণ কি? এর পেছনে যদি কারণের কথা বলি, সেটা হচ্ছে ক্রুড অয়েল। দেখুন আমাদের ইন্ডিয়ান মার্কেট কখন খারাপ পারফর্ম করছে, যখন এই ক্রুড অয়েলের প্রাইস হু করে বেড়ে যাচ্ছে, অনেকটা বেড়ে যাচ্ছে, তখন খারাপ পারফর্ম করছে। কিন্তু যদি বর্তমানে ক্রুড অয়েলের প্রাইসের দিকে তাকিয়ে দেখেন, এই সময়তেই ক্রুড অয়েল কিছুটা বাড়া রয়েছে। ব্রেন্ট ক্রুড দেখতে পাচ্ছেন 1.57% বাড়া এবং ডব্লিউটিআই ক্রুড এটাও 1.79% বাড়া। কিন্তু যদি আজকের দিনেরই এই ইন্ডিয়ান মার্কেট যখন চলছিল তখনকার ডেটা দেখেন, দেখতে পাচ্ছেন একসময় ব্রেন্ট ক্রুড এটাতেই 91 এর নিচে নেমে গিয়েছিল। মানে ক্রুড অয়েলের দিক থেকেও ভারতীয় মার্কেট সাপোর্ট পাচ্ছিল। আর এরপরে বিএসসি সেন্সেক্স দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্সই ছিল। এই শেষ সময়ে আস্তে আস্তে নিচের দিকে পড়ে। আর এই নিফটি ব্যাংক এখানে কিছুটা পতন দেখতে পাওয়া যায়। এই নিফটি ব্যাংকের পারফরমেন্স এই নিফটি ফিফটির মতোই। আর এখানে নিফটি ফিফটির লেভেল কি বলছে দেখুন, নিচের দিকে এই যে লেভেল সেটা খুব কাছেই রয়েছে। 23,200 লেভেলটা এটা খুবই ইম্পর্টেন্ট। 23,200 লেভেলটাকে ভাঙলে তারপরে 23,000 পর্যন্ত কিন্তু এই নিফটি ফিফটি যেতে পারে। এবং যদি ওপর দিকের কথা বলি তাহলে 23,500 লেভেলটা এই সময় খুব গুরুত্বপূর্ণ। এই 23,500 লেভেলটাকে ভাঙলে উপর দিকে 23,800 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেখুন এগুলো শুধুই সম্ভাবনা, মূলত এই মার্কেটের যে গতি প্রকৃতি সেটা বর্তমানে নির্ভর করছে ইউএস এবং ইরানের মধ্যে যে নেগোসিয়েশন চলছে, তার সঙ্গে সঙ্গে ছোটখাটো যুদ্ধ চলছে, সেখান থেকে কি কি আউটকাম সামনে আসে তার উপরে। এরপর ব্রড মার্কেট ইন্ডাইসেস গুলো দেখে নেবো। নিফটি 0.12% ডাউন, নেক্সট 1.13% পড়েছে। নিফটি ব্যাংক পড়েছে 0.17%, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.21% বাড়া। এরপরে মিড ক্যাপ সিলেক্ট 1.34% পড়েছে। তারপরে নিফটি 100, 200, 500 দেখতে পাচ্ছেন 0.31%, 0.54% এবং 0.61% পড়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 1.41%, 1.49% ডাউন। এরপরে স্মল ক্যাপ 100 এটা 1.33% এবং এই স্মল ক্যাপ 50 এটা 1.42% পড়া। মানে দেখতে পাচ্ছেন আমাদের এই নিফটি যেটা বড় শেয়ারগুলোর ইন্ডেক্স সেটা খুব বেশি না পড়লেও আজকের দিনে স্মল ক্যাপ, মিড ক্যাপ এই ধরনের যে কোম্পানিগুলো এগুলোতে এই যে পতন সেটা অনেকটা বেশিই ছিল এবং ওভারঅল মার্কেট ব্রেথের অবস্থাও আজকে খারাপ। এখানে দেখতে পাচ্ছেন আজকে বাড়া শেয়ারের সংখ্যা 1035 খানা এবং পড়েছে কতগুলো শেয়ার 2258 খানা। যতগুলো শেয়ার বেড়েছে তার ডবলের থেকেও বেশি শেয়ার এই পড়ার দিকে ছিল। আর বিভিন্ন সেক্টর গুলো কেমন পারফর্ম করেছে, এই একটা দুটো বাদ দিয়ে বেশিরভাগ সেক্টরই খারাপ পারফর্ম করেছে। যেগুলো ভালো পারফর্ম করেছে তার মধ্যে দেখতে পাচ্ছেন নিফটি এফএমসিজি রয়েছে 1.05% বাড়া এবং এই প্রাইভেট ব্যাংক এটা 0.1%-এর কাছাকাছি বেড়েছে। এবং তারপরে বাকি সমস্ত সেক্টরে নিফটি অটোই বলুন, ফাইন্যান্সিয়াল সার্ভিস বলুন, এই আইটি বলুন বা তার সঙ্গে সঙ্গে এই যে মিডিয়া রয়েছে, এই মেটাল রয়েছে, ফার্মা রয়েছে, এই পিএসইউ ব্যাংকটাকেও দেখতে পারেন, এই রিয়েলটি, এগুলো সবই কিন্তু খারাপ পারফরমেন্স দেখিয়েছে। অথচ এই খারাপ মার্কেটে একটা আইপিও যে লিস্ট হয়েছে সেটা কিন্তু ভালো লিস্টিং দেখিয়েছে। তো কোন সেই আইপিও? এই সিএমআর গ্রিনের যে আইপিও সেটা আজকে মার্কেটে লিস্ট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইস্যু প্রাইস সেটা ছিল 192, লিস্ট কত হয়েছে? লিস্ট হয়ে গিয়েছে 268-তে, অর্থাৎ প্রায় 40%-এর লিস্টিং গেন দিয়েছে। কিন্তু এই লিস্ট হওয়ার পরে মার্কেটের প্রেসারে এই 40%-এর যে গেন এটাকে ধরে রাখতে পারেনি। এখানে দেখতে পাচ্ছেন এই 268-তে লিস্ট হয়েছিল, তারপরে আস্তে আস্তে নিচের দিকেই নামে এবং শেষ কিছুক্ষণ সময় এটা লোয়ার সার্কিল লাগিয়ে দেয়। মোটামুটি এই ওপেনিং থেকে 10%-এর লোয়ার সার্কিল লাগিয়েছে। তবুও যদি দেখেন দিনের শেষে টোটাল এই 25% গেন তারা পেয়েছে, যারা এই আইপিওর অ্যালটমেন্ট পেয়ে গিয়েছিল। এরপরে চলুন টপ গেনার এবং লুজার গুলো দেখে নিন। আজকের দিনে অ্যাপকন ইনফ্রাস্ট্রাকচার এটা দেখতে পাচ্ছেন 4.39% বেড়েছে। এর পেছনে কারণ কি? এই কোম্পানি একটা বড় মাপের অর্ডার পেয়েছে বা প্রজেক্ট জিতেছে বলতে পারেন, যেখানে এই কোম্পানি কাজ করবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপকন ইনফ্রাস্ট্রাকচার সোর্স ওভার 9% অন রিজ 5,301 crore ভাদবান পোর্ট প্রজেক্ট উইন ইন মহারাষ্ট্র। অর্থাৎ এই মহারাষ্ট্র এখানে একটা বড় অর্ডার এই কোম্পানি পেয়েছে, যার কারণে এই স্টকে ভালো র্যালি এলো। তারপরে সিসিএল প্রোডাক্ট 3.65% আপ। তারপরে এই ক্যাবলিন পয়েন্ট 3%-এর উপরে বেড়েছে। কনকর্ড বায়োটেক এটা বেড়েছে 4%। তারপরে কার্টরেট টেক এটা তো লাগাতার র্যালিতেই রয়েছে। এই আজকের দিনে দেখতে পাচ্ছেন 11.17% বেড়েছে এবং 5 দিনে যদি দেখেন 25% বৃদ্ধি এই কোম্পানিটা দেখিয়ে দিয়েছে। তারপরে এই আদিত্য বিড়লা সানলাইফ এমসি এটা 4.5%-এর কাছাকাছি বাড়া। আর যদি এরপরে টপ লুজার গুলো দেখি, টপ লুজার্সটা দেখতে পাচ্ছেন এই অয়েল ইন্ডিয়া এর নাম আসছে, এটাই 10% পড়ে গেছে। তো এই কোম্পানি মূলত কি কাজ করে থাকে? এই যে ক্রুড অয়েল
অয়েল সেটা প্রডিউস করে থাকে। মানে যখন ক্রুড অয়েলের দাম বাড়া থাকবে তখন এই কোম্পানির ব্যবসা ভালো হবে, আর যখন ক্রুড অয়েলের প্রাইস পড়ে যাবে তখন এই কোম্পানিগুলোর ব্যবসা আগের তুলনায় খারাপ হবে। যেহেতু দেখতে পেলেন আজকে ক্রুড অয়েলের প্রাইস পড়েছে, তার কারণেই কিন্তু এই কোম্পানির উপর ইম্প্যাক্ট এসেছে। আর শুধুমাত্র এই কোম্পানিটাই নয়, এই কোম্পানিটা তো 10% পড়েছে। আরো একটা অয়েল প্রডিউসিং কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে এই ওএনজিসি। এটাও যদি দেখেন মোটামুটি 3% পড়ে গেছে। কিসের কারণে? সেই একই কারণে ব্রেন্ট ক্রুড এটাই $91 কাছাকাছি নেমে এসেছে। তারপরে আইএফসিআই এটা প্রায় 7% ডাউন। জিন্দালস এটা পড়েছে 5.5%-এর উপরে। তারপরে এইচএফসিএল এটা তো আজকে 5%-এর লোয়ার সার্কিল লাগিয়ে দিয়েছে। আর এরপরে যদি দেখেন দুটো গোল্ড লোন কোম্পানি আজকে খারাপ পারফর্ম করেছে। একটা হচ্ছে মনপ্পুরম ফাইন্যান্স 5.81% পড়েছে, এবং আরো একটা কোম্পানি হচ্ছে মুথুট ফাইন্যান্স, এটা 2.61% পড়েছে। তো এই কোম্পানিগুলো পড়ে যাওয়ার পেছনে কারণটা কি? তো সেই কারণটা জানতে গেলে কোম্পানিগুলোর যে ব্যবসা সেটা জানতে হবে। এই কোম্পানিগুলো মূলত কি কাজ করে থাকে? আপনি ধরুন কোন একটা সোনা এই কোম্পানিগুলোর কাছে নিয়ে গেলেন, তো এই কোম্পানিগুলো সেই সোনার বদলে আপনাকে কিছু টাকা লোন দেবে। ধরুন আপনি 1 লাখ টাকা সোনা নিয়ে গেলেন, তো পুরো সেই 1 লাখ টাকা আপনাকে কিন্তু লোন দেবে না। তো তার একটা রেশিও থাকে, এই 70%, 80% এরকম রেশিও থাকে। সেই যে রেশিও সেটা পরিবর্তন হয়। ধরুন এই 70% রেশিও রয়েছে, তো আপনাকে 70,000 টাকা লোন দেবে 1 লাখ টাকা সোনা নিয়ে গেলে। কিন্তু যখন এই সোনার দাম কমে যাবে, আপনি তখন কি চাইবেন? এই সোনা বন্ধক না রেখে অন্যান্য যে অ্যাসেট রয়েছে সেগুলো বন্ধক রেখে লোন তুলতে যাবেন। কারণ যখন 1 লাখ টাকা সোনার দাম ছিল তখন আপনি 70% হিসেবে 70,000 টাকা পাচ্ছেন। কিন্তু সেই একই সোনার যখন দাম কমে গেল, 80,000 হয়ে গেল, আপনি কিন্তু তখন আর 70,000 টাকা পাবেন না। সেই টাকার ভ্যালু কমে যাবে। তখন আপনি কি চাইবেন? এই যে জমি ভূমি অন্যান্য অ্যাসেট রয়েছে সেগুলো বন্ধক রাখতে চাইবেন। এই দিক থেকে তো কোম্পানির ব্যবসা খারাপ হবেই। বর্তমানে যেমন দেখতে পাচ্ছেন গোল্ড সিলভার এগুলো প্রাইস পড়ছে, তারই ইম্প্যাক্ট এতে দেখা যাচ্ছে। এই গোল্ড স্পট দেখতে পাচ্ছেন আজকের দিনেও 2.72% পড়েছে, এবং এই সিলভার স্পট এটা আজকের দিনে 1.34% পড়েছে। তো এটা তো একটা কারণ যে সিলভার গোল্ড এইগুলোর দাম পড়লে এই কোম্পানিগুলোর ব্যবসা খারাপ হয়। আরো একটা জিনিস, এই কোম্পানিগুলোর ব্যবসা খারাপ হয়। তো ধরুন কিছুদিন আগে এই গোল্ড এটা এই 10 গ্রাম 2 লাখের কাছাকাছি চলছিল। তো সেই 2 লাখ যখন চলছিল গোল্ড, তখন আপনি এই 2 লাখ টাকার মতো গোল্ড বন্ধক রেখে 1,70,000 টাকা তুললেন। তো আপনি কত টাকা লোন পেলেন? 1,70,000 টাকা। কিন্তু সেই একই গোল্ডের ভ্যালু এটা এখন এসে কতই দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন, এই 1.5 লাখের কাছাকাছি দাঁড়িয়েছে। মানে বর্তমানে যে সোনার দাম 1,49,340 টাকা রয়েছে, আপনি সেই সোনার পরিবর্তে এর আগে কিন্তু 1,70,000 টাকা লোন তুলেই নিয়েছেন। তো আপনার মনের মধ্যে এরকম একটা মানসিকতা তৈরি হবে যে 1,70,000 টাকার লোন আমি মেটাবো না, তার চেয়ে বরঞ্চ এই যে কোম্পানিগুলো রয়েছে, মানে যাদের থেকে আপনি লোন নিয়েছেন, তার এই 1.5 লাখ টাকার যে সোনা এটা পুরোপুরি তাদের কাছে নিয়ে রেখে দিই। তো এইভাবে কি হবে? এই যে কোম্পানিগুলো রয়েছে মনপ্পুরম ফাইন্যান্স এবং তারই সঙ্গে সঙ্গে মুথুট ফাইন্যান্স, এদের যে এনপিএ এটা বেড়ে যাবে। কারণ এই যে লোন সেটা তো তারা রিকভার করতে পারছে না। তো এই দুটোর কারণে কিন্তু এই কোম্পানিগুলোতে পতন এসেছে। এছাড়াও জেন রিসোর্স 8.22% পড়েছে। তারপরে হিন্ডালকো এটা পড়েছে 3.41%। এরপর একটি কোম্পানি মিসো লিমিটেড, এটা দেখতে পাচ্ছেন অনেকটা গ্যাপ আপ ওপেন হয়েছিল, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে মার্কেটের প্রেসারে পড়ে যায়। এই কোম্পানিতে আজকে একটা বড় ব্লক ডিল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই 2% বেড়ে যাওয়ার পেছনে কারণ কি? কারণ এই 1540 কোটি টাকা একটা ব্লক ডিল হয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে জেফরিস তারা এই কোম্পানির প্রতি বাই রেটিং দিয়েছে। এরপর একটি কোম্পানি ইনফোসিস লিমিটেড, আইটি সেক্টর একটি বড় কোম্পানি, 3% পড়ে গেছে। তো এটা পড়ে যাওয়ার পেছনে কারণ কি? দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা আজকের দিনেই একটা শেয়ার পিছু 25 টাকা করে ডিভিডেন্ড পে আউট করে দিয়েছে, এবং এই যে ডিভিডেন্ড পে আউট করে বা ডিভিডেন্ড পেমেন্ট করে সেই টাকাটা কোথা থেকে মাইনাস হয়? এই শেয়ারের যে প্রাইস সেখান থেকেই মাইনাস হয়ে যায়। যেহেতু আজকের দিনে পে আউটের ডেট ছিল, সেই কারণে যদি দেখেন এই যে ওপেনিং এটা খারাপই ছিল, তারপরে মার্কেটের প্রেসার আরো নিচের দিকে পড়ে। আর এরপরে আজকে একটা পুরো সেক্টর ফোকাসে ছিল, সেটা হচ্ছে এই ফার্টিলাইজার সেক্টর। যদি ফার্টিলাইজার সেক্টরে কিছু কোম্পানি দেখেন, যেমন এই চম্বল ফার্টিলাইজার দেখতে পাচ্ছেন প্রায় 5% আপ। তারপরে এই ফ্যাক্ট এটা বেড়ে গেছে 3.5%। এছাড়া করোমন্ডল ইন্টারন্যাশনাল এটাও 4%-এর উপরে বাড়া। তো এইসব কোম্পানি একসঙ্গে কেন বেড়ে গেল? কারণ কিছু রিপোর্ট সামনে এসেছে। কি এর ব্যাপারে রিপোর্ট? দেখতে পাচ্ছেন এই সাবসিডির ব্যাপারে রিপোর্ট। এই যে ফার্টিলাইজার কোম্পানিগুলো রয়েছে, এরা বিদেশ থেকে এই যে সার কাঁচামাল এগুলো আমদানি করে থাকে, এবং সেই আমদানি করার উপরে এই যে গভর্নমেন্ট তারা কিছু সাবসিডি দেয়। তো এই রিপোর্ট সামনে আসছে গভর্নমেন্ট সেই যে সাবসিডি সেটা বাড়াতে পারে। দেখতে পাচ্ছেন এ পোটেনশিয়াল ইনক্রিজ ইন গভর্নমেন্ট সাবসিডিজ ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2027। এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2027 এই সাবসিডি বাড়তে পারে, এবং দেখতে পাচ্ছেন দ্য মিনিস্ট্রি অফ ফার্টিলাইজার্স হ্যাজ প্রপোজড ডাবলিং দ্য সাবসিডি অ্যালোকেশন টু 1.71 লাখ কোটি। তো এই যে ফার্টিলাইজার মিনিস্টার রয়েছেন তিনি ইতিমধ্যে এই প্রস্তাব সামনে রেখে দিয়েছেন, যাতে করে এই সাবসিডি এটা ডবল করে দেওয়া যায়। তো এই রিপোর্টে আজকের দিনে কিন্তু এই স্টকগুলো ভালো পারফর্ম করেছে। এরপরে আজকের দিনে সিপের ডেটা সামনে চলে এসেছে। তো পুরো যে সিপের ডেটা সেটা কিন্তু সামনে আসে, শুধুমাত্র যে শেয়ার মার্কেটে কেমন কি সিপের ডেটা আসছে সেরকমটা নয়, বিভিন্ন যে গোল্ড ইটিএফ রয়েছে, সিলভার ইটিএফ রয়েছে, তার ডেটাগুলো যুক্ত থাকে। তো যদি পুরো ডেটাটা দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন এই যে টোটাল মিউচুয়াল ফান্ডের সিপের ইনফ্লো এটা কিছুটা পড়ে গেছে, 1% পড়ে গেছে। তো এর মধ্যে কিন্তু শেয়ার মার্কেটের
ইনফ্লো, তার সঙ্গে সঙ্গে গোল্ড সিলভার ইনফ্লো, এইগুলো সবকিছু রয়েছে। তো কত ইনফ্লো হয়েছে মে মাসে? এই 30,954 কোটির ইনফ্লো হয়েছে। এর আগে কত ছিল? এর আগে ছিল দেখতে পাচ্ছেন 31,115 কোটি, মানে এখান থেকে প্রায় 1% কাছাকাছি ডাউন। এবং যদি শেয়ার মার্কেট স্পেসিফিক বলি বা ইকুইটি মার্কেট স্পেসিফিক, তো সেখানে কিন্তু ইনফ্লো অনেক কমে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই শেয়ার মার্কেটে ইনফ্লো এটা কমে হয়েছে 22,907 কোটি, এখানে 40% ডাউনফল দেখতে পাওয়া গেছে। এর আগে কত ছিল? এই এপ্রিলে দেখতে পাচ্ছেন 38,440 কোটির ইনফ্লো ছিল। তো যেহেতু বর্তমানে মার্কেটের হাল খারাপ, তাই মার্কেটে টাকার ইনফ্লো কমেছে। এবং যদি ফান্ড ওয়াইজ দেখতে পাচ্ছেন এই ফ্লেক্সি ক্যাপ ফান্ড এখানে 49% ডাউন হয়েছে, 10,147 কোটি থেকে পড়ে হয়েছে 5,175 কোটি। এরপরে স্মল ক্যাপ ফান্ড 6,885 কোটি থেকে 28% পড়ে হয়েছে 4,945 কোটি। এরপরে মিড ক্যাপ ফান্ড 6,551 কোটি থেকে 33%-এর উপরে পড়ে গেছে, পড়ে হয়েছে 4,385 কোটি। লার্জ ক্যাপ ফান্ড এটাই 2,524 কোটি থেকে 36.9% পড়ে গেছে, পড়ে হয়েছে 1,592 কোটি। এবং সেক্টরাল বা থিমেটিক ফান্ড এখানেও প্রথম দেখা গেছে প্রায় 67% পড়া, 1,949 কোটি যেখানে ইনফ্লো ছিল সেটা পড়ে হয়ে গিয়েছে 647 কোটি। এবং যদি গোল্ড ইটিএফ এর কথা বলি, এর আগে তো গোল্ডের প্রাইস বাড়া ছিল, সেই কারণে এই যে গোল্ডের ইটিএফ সেটা বাড়ছিল, কিন্তু এবারে দেখতে পাচ্ছেন এই গোল্ড থেকে নেট আউটফ্লো হয়ে গেছে 725 কোটি টাকার, অর্থাৎ গোল্ড ইটিএফ মানুষ কিন্তু বিক্রি করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। নতুন ইনফ্লো সেভাবে আসছে না, যতটা ইনফ্লো আসছে তার তুলনায় এই যে আউটফ্লো সেটা বাড়ছে। কিছু মানুষ ইনভেস্ট করছে, কিন্তু সেই তুলনায় যারা এই গোল্ড ইটিএফ থেকে টাকা বের করে নিচ্ছে তাদের যে অ্যামাউন্ট সেটা অনেকটাই বেশি। দেখতে পাচ্ছেন লার্জলি ড্রিভেন বাই প্রফিট বুকিং ফ্রম রিটেল ইনভেস্টার্স। তো এই রিটেল ইনভেস্টাররা এটা কিন্তু অনেকেই বেরিয়ে যাচ্ছে। তবে সিপের যে স্টপেজ রেশিও, মানে অনেকে কি করেন এই সিপ বন্ধ করে দেন, তো সেই সিপ স্টপেজ রেশিও এটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়েছে। এর আগে 101.1%-এর সিপ স্টপেজ রেশিও ছিল, সেটা পড়ে হয়ে গিয়েছে 95.5%। তো এখানে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া গেছে। আর এরপরে যদি যুদ্ধ রিলেটেড খবরের কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন ইউএস স্ট্রাইকস ইরান ইন রেসপন্স টু ডাউনিং অফ মিলিটারি হেলিকপ্টার। এই আমেরিকা একটা অভিযোগ সামনে রেখেছে যে ইরান তাদের একটা হেলিকপ্টারকে ভূপতিত করেছে, এবং তারই প্রতিশোধ নেওয়ার জন্য এই আমেরিকা কি করেছে, ইরানের উপর স্ট্রাইক করেছে। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, এই আমেরিকার একটা অ্যাপাচে হেলিকপ্টার এটা হরমুজ প্রণালীর কাছে ভূপতিত হয়, এবং সেই ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছেন, সেড ইরান শট ডাউন এ ইউএস অ্যাপাচে হেলিকপ্টার, মানে ইরানি নাকি এই যে অ্যাপাচে হেলিকপ্টার এটাকে নামিয়েছে। তো এটাই আমেরিকা বলছে। তো এরই প্রতিশোধ নিতে এই আমেরিকা তারা কি করেছে, এই নতুন করে স্ট্রাইক লঞ্চ করেছে। আর উল্টো দিকে ইরান তারাও বসে নেই। এই ইরান কি করেছে দেখতে পাচ্ছেন, এই কুয়েত মানে এই আমেরিকার যে মিত্র দেশ রয়েছে, গালফ কান্ট্রিগুলো রয়েছে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেখানে অ্যাটাক করা শুরু করেছে। ইরান টার্গেটস আলী আল সালেম বেস ইন কুয়েত উইথ ড্রোনস। তো ড্রোনের মাধ্যমে বড় অ্যাটাক করেছে। আর শুধুমাত্র কুয়েতেই নয়, আরো অনেক দেশ যেমন দেখতেছেন বাহরাইন, কুয়েত, জর্দান, এই সব দেশে কিন্তু অ্যাটাক করেছে। কিসের জন্য? এই ইউএস স্ট্রাইকের রিটেলিয়েশন হিসেবে। অর্থাৎ এই যে স্ট্রাইক তার পাল্টা দিয়েছে ইরান। কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন এই যে গ্লোবাল মার্কেট, এখানে কিন্তু অত বড় পতন ছিল না। এই ড্যাশ দেখতে পাচ্ছেন কিছুটা ডাউন, ফুটসি 100 0.16%, ক্যাক 40 0.04% আপ, এবং এই ইউরো স্টক সেটাও কিছুটা বাড়া রয়েছে। তো কি সেই কারণ যার কারণে এই যুদ্ধ পরিস্থিতি গম্ভীর হলেও এই মার্কেটগুলো খুব একটা খারাপ পারফর্ম করছে না? একটাই কারণ ডোনাল্ড ট্রাম্প এটা বলে দিয়েছেন কি, ট্রাম্প সেজ পিস ডিল উইথ ইরান কুড কাম ইন 2 or 3 days। 2 থেকে 3 দিনের মধ্যে একটা ডিল এসে যেতে পারে। তো মার্কেট কিন্তু এটাকেই প্রাধান্য দিয়ে চলছে। আর এগুলোতে গেলেও ইউরোপিয়ান মার্কেট, আমাদের এশিয়ান মার্কেটগুলো কেমন কি পারফর্ম করেছিল, এই জাপানের মার্কেট নিক্কেই এটা তো 1.89% পড়া ছিল, সাংহাই এটাও কিছুটা ডাউন, তারপরে এই হ্যাংসাং এটাও দেখতে পাচ্ছেন কিছুটা পড়েই বন্ধ হয়েছিল, এবং সাউথ কোরিয়ার মার্কেট কোসপি এটা 4.52% পড়া ছিল। তো এই এশিয়ান মার্কেটগুলোর তুলনায় যদি দেখেন তাহলে কিন্তু ভারতীয় মার্কেট আজকের দিনে মোটামুটি ভালো পারফর্মই করেছে। আর এই আমেরিকান মার্কেটের ফিউচার্স গুলো কেমন কি ট্রেড করছে, এই ডাউ জোন্সের যে ফিউচার্স এটা দেখতে পাচ্ছেন লাল নিশানে ট্রেড করছে। তবে একসময় পতন অনেকটা ছিল, সেখান থেকে অনেকটা রিকভারি কিন্তু দেখিয়েছে। দেখতে পাচ্ছেন একসময় 50,372 কাছাকাছি চলে গিয়েছিল, সেখান থেকে প্রায় 300 পয়েন্টের কাছাকাছি রিকভারি ডাউ জোন্সের ফিউচার্সে এসেছে। এবং এই নাসডাকের যদি কথা বলি, এটা দেখতে পাচ্ছেন একসময় 28,610 কাছাকাছি নেমে গিয়েছিল, সেখান থেকে মোটামুটি 100 পয়েন্টের কাছাকাছি রিকভারি নাসডাক ফিউচার্সেও এসেছে। আর ভিডিও শেষে নিফটি 50 দেখে নেবো। আজকে নিফটি 50-তে 16টা কোম্পানি সবুজে বন্ধ হলো এবং 34টা কোম্পানি লালে বন্ধ হলো। আর এদের মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং সব থেকে খারাপ পারফর্ম করেছে মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন নেসলে ইন্ডিয়া প্রায় 2% আপ, হিন্দুস্তান ইউনিলিভার 1.85% বেড়েছে, অ্যাক্সিস ব্যাংক 1.67%, কোটাক ব্যাংক 1.65% এবং আইসিআইসিআই ব্যাংক এটা 1.41% বেড়েছে। আর পড়ার লিস্টে কোনগুলো ছিল, এই হিন্ডালকো পড়ে গেছে 3.41%, কোল ইন্ডিয়া 3.34% পড়েছে, ওএনজিসি পড়েছে 0.3%, ইটার্নাল 2.36% পড়েছে, এবং এই এসবিআই লাইফ এটা 2.32% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে।
তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।